নমস্কার বন্ধুরা। গতকালকের মার্কেট আওয়ারের পরে ইন্ডিয়ান জিডিপি গ্রোথের একটা ডেটা আমাদের সামনে এসছে, যেটা দেখা যাচ্ছে 7 কোয়ার্টারের হিসেবে লো, এবং সেটা কত 5.4%। তো এই যে আমাদের ইন্ডিয়ান জিডিপির গ্রোথ স্লো হয়েছে এবং সেটা নেমে এসেছে 5.4%, এটা কিন্তু মেবি মার্কেটের জন্য একটা নেগেটিভ জায়গা তৈরি করতে পারে একটা শর্ট টার্মে। তো এই যে আমাদের ইন্ডিয়ান জিডিপির গ্রোথ যেটা স্লো হয়েছে, সেটা অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার ছিল 7.6%, এবং লাস্ট কোয়ার্টারে যদি দেখা হয় সেটা ছিল 6.7%। সেই জায়গার থেকে কমে হয়েছে 5.4%। অর্থাৎ এখানে কোথাও না কোথাও আমাদের ইন্ডিয়ান ইকোনমির যে গ্রোথ, সেটা অনেকটাই নিচে চলে এসছে। তো এই ইন্ডিয়ান ইকোনমির যে গ্রোথ, এটা কমার মেন কারণ যেটা এখানে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে উইকার কনজামশন অ্যান্ড ব্যাড ওয়েদার। তো এই কনজামশন কমে যাওয়ার জন্য এবং ওয়েদার খারাপ থাকার জন্য আমাদের ইন্ডিয়ান ইকোনমির কিন্তু গ্রোথটা স্লো হয়েছে। তো এই গ্রোথ স্লো হওয়াটা কিন্তু মার্কেট মেবি নেগেটিভ হিসেবে নিতে পারে। গতকালকের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম, মার্কেট কোথাও না কোথাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সেই রকম একটা জায়গাতে এরকমের একটা নিউজ কিন্তু মেবি একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে শর্ট টার্মে। এটা আমি পার্সোনালি মনে করছি, আমি বলছি না এটাই হবে। মেবি কালকে মার্কেট হয়তো উপরেও যেতে পারে। মার্কেট যেটা আশা করেছিল সেই হিসেবেই আমাদের ইন্ডিয়ান জিডিপি গ্রো করেছে, তাহলে সেখানে মার্কেটে ফল দেখানোর কোনো কারণ থাকবে না। বাট আমার পার্সোনালি মনে হয়েছে এটা মেবি হতে পারে। বাট এখানে একটা বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এর আগে কি ইন্ডিয়ান ইকোনমির যে জিডিপি গ্রোথ, সেটা কি স্লো হয়নি? হ্যাঁ, অবশ্যই হয়েছে। এর আগে 2021 সালের যদি ডেটা আমরা দেখি, সেখানে দেখতে পাবো আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে গ্রোথ স্লো হয়েছে। 2022-এ যদি আমরা দেখি, আমরা সেখানেও দেখবো আমাদের যে গ্রোথ, সেটা কম হয়েছে। বাট এই যে গ্রোথ কম হওয়া, এই গ্রোথ হওয়ার কারণটা আমাদেরকে কিন্তু প্রথমে খুঁজে দেখতে হবে। সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে একটা সিম্পল জিনিস কিন্তু আমাদের মাথার মধ্যে আসা উচিত বলে আমি পার্সোনালি মনে করি, বা আমার মাথার মধ্যে আসছে। সেটা হচ্ছে আমরা 2024 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট নতুন করে পেয়েছি, অর্থাৎ এখানে ইলেকশন হয়েছিল, ইলেকশন হওয়ার পরে নতুন গভর্নমেন্ট এসছে। তো নতুন গভর্নমেন্ট এসছে, এবং যেহেতু জুন জুলাই মাসে আমাদের এখানে রেজাল্ট পাবলিশড হয়েছিল, কাজেই আমাদের যে কনজামশন যেটা স্লো দেখাচ্ছে, যেটা ভালো কনজামশন হয়নি দেখাচ্ছে, উইকার দেখাচ্ছে, সেই কনজামশনটা মেবি ভোট থাকার কারণে কিন্তু হতে পারেনি বা হয়ে উঠতে পারেনি। তো যেহেতু এখন গভর্নমেন্ট চলে এসেছে এবং নতুন গভর্নমেন্ট যে কনজামশনটা করতে পারেনি, সেই কনজামশনটা কিন্তু মেবি এখান থেকে শুরু করতে পারে। তো এখান থেকে যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট আবার কনজামশন শুরু করে, তাহলে আমাদের যেটা এখন 5.4% জিডিপি গ্রো করেছে, সেই গ্রোথটা কিন্তু নিয়ার ফিউচার আরও বাড়তে পারে। কাজেই এই নিউজটা শর্ট টার্মে আমাদের জন্য নেগেটিভ মনে হলেও, ইন্ডিয়ান ইকোনমির গ্রোথ যদি আবার এখান থেকে বাড়ে এবং যে কনজামশন কম হয়েছে সেই কনজামশন যদি বাড়ে, দেন এখান থেকে কিন্তু আবার একটা গ্রোথ, আমরা যেটা স্লো হয়ে গেছে সেটাকে ওপরের দিকে যেতে দেখতে পারি। কাজেই পার্সোনালি আমি এই ডেটাটা বিরাট কিছু নেগেটিভভাবে নিচ্ছি না। বাকি আপনারা আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে, ওনার সাথে কথা বলতে পারেন, কথা বলে এইসব ব্যাপারগুলো নিয়ে ডিটেলসে একটু আলোচনা করে ডিসকাস করে নিতে পারেন। এরপরে আসা যাক মার্কেট নিয়ে। এই যে ইন্ডিয়ান জিডিপির গ্রোথ যেটা স্লো হয়েছে, এটা যদি মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, তাহলে আমাদেরকে কোন জায়গাটা মাথায় রাখতে হবে? মেনলি নিফটির ক্ষেত্রে। নিফটির ক্ষেত্রে আমরা গতকালকে যেটা ডিসকাস করেছিলাম, যে নিফটি এখানে যে গ্যাপটা ছেড়ে গিয়েছিল, সেই গ্যাপটাকে কিন্তু ফুলফিল করেছে, এবং করার পরে আবার একটা বাউন্স ব্যাক দেখা গেছে। তো এই যে বাউন্স ব্যাক দেখা গেছে, সেই বাউন্স ব্যাকের পরে নিফটি কিন্তু প্রপারলি একটা জায়গাতে অলরেডি রিজেকশন ফেস করে সেখানেই ক্লোজিংটা দিয়েছে। সেটা হচ্ছে এখানে যে 3 দিন কনসলিডেশন করেছিল, তার যে লো, সেই লোটাকে কিন্তু এখানে ব্রেক করতে পারেনি, তার নিচে ক্লোজিং দিয়েছে। এবং এখানে কোথাও না কোথাও যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটাকেও ফুলফিল করে দিয়েছে। তো যদি কালকে নেগেটিভ ইম্প্যাক্ট আসে, তাহলে প্রথমেই আমাদেরকে যেটা দেখতে হবে, সেটা হচ্ছে 23,800 লেভেল যেটা আছে, সেটা ইনট্যাক্ট থাকছে নাকি সেটাকে ব্রেক ডাউন দিয়ে ফেলছে। যদি এই জায়গাটাকে ব্রেক ডাউন দিয়ে ফেলে, দেন আমাদের কাছে কিন্তু আরও দুটো সাপোর্ট এখানে চলে আসবে, যেটা এর আগেও আমি ডিসকাস করেছি। সেটা হচ্ছে 200 ইএমআই আছে 23,500-তে, এবং সবার শেষে আরেকটা জোন আমাদের জন্য খুব স্ট্রং হতে পারে, সেটা হচ্ছে 23,275, যেটা এই সেশনে লো বানিয়েছিল। তো এই দুটো জায়গার থেকে কিন্তু নিফটি যে কোনো সময় বাউন্স ব্যাক করে যেতে পারে বলে আমার মনে হচ্ছে টেকনিক্যাল চার্ট দেখে, যদি কালকে মার্কেট নেগেটিভ হয় তারপরেও। কাজেই নিচের দুটো লেভেল কিন্তু আমাদের জন্য এই মুহূর্তে খুব ভাইটাল, এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
এরপরে চলে আসা যাক স্টক নিয়ে। স্টক নিয়ে ডিসকাস করার আগে চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, অবশ্যই একটা লাইক করে দেবেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন এখনও না করেছেন অবশ্যই জয়েন করে যান, ওখানে আমি ম্যাক্সিমাম আপডেট দেওয়ার চেষ্টা করি। এবং প্লিজ এই ভিডিওটাকে কোনোভাবেই রিকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না, আমার যে স্টাডি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এডুকেশনাল পারপাস, কাজেই এই জায়গাটা মাথায় রাখবেন। প্রথমেই যে স্টকটি নিয়ে কথা বলবো স্টকটি হলো ডিভিস ল্যাব। ডিভিস ল্যাব ফার্মা সেক্টরের একটি খুব ভালো স্টক। স্টকটিকে সিলেক্ট করার যে কারণ সেই কারণগুলি প্রথমে ডিসকাস করে নিই। যদি এই জায়গার থেকে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনে কিন্তু ডিভিস ল্যাব এর আগে দুবার তিনবার সাপোর্ট নিয়ে ফেলেছে এবং তার যে মেন ট্রেন্ড সেই মেন ট্রেন্ডকে কিন্তু আপ ট্রেন্ডেই রেখেছে। এবং সেই সাথে আরও একটা জায়গা আমরা যদি মার্ক করি তাহলে এখানে একটা বিশেষ প্যাটার্ন আমরা খুঁজে পাবো, সেটা হচ্ছে এই জায়গাটাকে যদি মার্ক করে দেওয়া হয় মোটামুটি 6250-এর কাছাকাছি, তাহলে এই দুটো লাইন মিলিয়ে অর্থাৎ নিচের দিকের ট্রেন্ড লাইন এবং উপরের দিকের হরিজন্টাল লাইন মিলিয়ে আমাদেরকে একটা ভালো প্যাটার্ন দেখাচ্ছে এখানে। সেটা হচ্ছে এখানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন একটা অলরেডি তৈরি করে ফেলেছে, শুধু ব্রেকআউট দেওয়ার অপেক্ষা ব্রেকআউট লেভেলের কাছে দাঁড়িয়ে রয়েছে। অতএব এখানে যদি দেখা যায় 6253-এর উপরে স্ট্রং একটা গ্রিন কালারের ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেয় এবং এখানে যদি একটা ভালো ভলিউম তৈরি করে দেন এই স্টকটিতে কিন্তু নিয়ার ফিউচার বুলিশ মুভমেন্ট আসার সম্ভাবনা থাকবে। এবং এখানে আরও একটা বিষয় আমি খুব ভালো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে যে লোটা বানিয়েছিল সেই লোটাকে কিন্তু ব্রেকডাউন দেয়নি, তার অনেকটা আগে থেকেই কিন্তু স্টকটি বাউন্স ব্যাক নেওয়ার চেষ্টা করছে এবং তার যে লাস্ট হাই সেই লাস্ট হাইয়ের কাছেই কিন্তু ক্লোজিংটা দিয়েছে, অর্থাৎ কোথাও না কোথাও এখানে কিন্তু আবার হায়ার হাই বানানোর দিকে স্টকটি এগোচ্ছে। কাজেই ডিভিএস ল্যাব 6250-এর উপরে যদি ক্লোজিং দেয় এই স্টকটি কিন্তু অবভিয়াসলি ভালো মুভ দিতে পারে, কাজেই স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসবো অ্যারোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অ্যাকচুয়ালি এই স্টকটি নিয়ে আমাকে রিমাইন্ডার দিয়েছিলেন আমার একজন ভিউয়ার রাকেশ সিকদার, উনি স্টকটি নিয়ে ডিসকাস করার জন্য বলেছিলেন। স্টকটির টেকনিক্যাল চার্ট আমি যখন দেখলাম যথেষ্ট ভালো এবং ফান্ডামেন্টালিও স্টকটি খুব একটা খারাপ আমার মনে হয়নি, কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির স্টক এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। তো স্টকটির উইকলি চার্টে আমরা এখন রয়েছি। উইকলি চার্টে প্রথমেই যে বিষয়টা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে স্টকটি যখন এখানে লিস্টিং হয়েছিল, লিস্টিং হওয়ার পরের থেকে কিন্তু এখানে একটা ফল দেখা গিয়েছিল, এই জায়গাটাকে যদি আমরা খেয়াল করি দেন এখান থেকে কিন্তু স্টকটি বাউন্স ব্যাক নেয়। বাউন্স ব্যাক নেওয়ার পরে স্টকটি কিন্তু একটা বিশেষ প্যাটার্ন বানিয়েছিল এবং সেই প্যাটার্নটাকে আমরা অলরেডি ব্রেকআউট দিতেও দেখেছি। যদি এই জায়গার থেকে আমরা একটা জোন ড্র করে নিই তাহলে দেখা যাচ্ছে এই জায়গাতে স্টকটি এর আগে কিন্তু দুবার তিনবার রিজেকশন পেয়েছিল, পরবর্তী সময় ব্রেকআউট দেওয়ার পরে এই জায়গাটায় কিন্তু সাপোর্টের কাজ করেছে এবং যখন এখানে ব্রেকআউট দেয় ব্রেকআউট দেওয়ার সময় কিন্তু একটা বিশেষ প্যাটার্ন বানিয়ে ব্রেকআউট দিয়েছিল। যদি এই জায়গাটাকে একটু ভালো করে খেয়াল করা হয় তাহলে দেখা যাচ্ছে এখানে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছিল এবং সেই প্যাটার্নটাকে ব্রেকআউট দিয়েছিল। উইকলি চার্টে আমরা দেখছি ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু স্টকটি এই জায়গার মধ্যে কনসলিডেশনের মধ্যে চলে গিয়েছিল এবং তার ব্রেকআউট জোনের ওপরেই কিন্তু স্টকটি ছিল, যেটা কিন্তু যথেষ্ট একটা পজিটিভ দিক। তো এখানে যখন স্টকটি কনসলিডেশনের মধ্যে ছিল তখন এখানে কিন্তু একটা আরও ভালো প্যাটার্ন বানিয়েছে। যদি আমরা এই জায়গাটাকে মার্ক করি তাহলে দেখা যাচ্ছে এখানে বক্স প্যাটার্ন বানিয়েছিল এবং সেই বক্সের মধ্যেই স্টকটি কিন্তু অনেকটা সময় ঘোরাফেরা করেছে। কাজেই এখানে একটা ভালো ডিমান্ড জোন তৈরি হয়েছে, কনসলিডেশন জোন যেহেতু এটা দেখা যাচ্ছে। সেই সাথে আরও একটা বিষয় আমি এখানে পজিটিভ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্টকটি যখন এই জায়গাতে কনসলিডেশনের মধ্যে ছিল এখানে কিন্তু ব্রেকআউট দেওয়ার পরের থেকে ভলিউমটা খুব সুন্দরভাবে ইনক্রিজ করেছে, অর্থাৎ এখানে কোথাও না কোথাও কিন্তু ভালো একটা অ্যাকিউমুলেশন হয়েছে, অ্যাকিউমুলেশন জোন তৈরি হয়েছে এই জায়গাটা। কাজে এই জায়গাটা কিন্তু স্টকটির জন্য যথেষ্ট পজিটিভ দিক। এরপরে স্টকটিকে যদি আমরা ডেলি চার্টে কনভার্ট করে নিই সেখানে একটা বিষয় আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লাস্ট দুটো ক্যান্ডেলের এগেনস্টে কিন্তু দারুণ ভলিউম ক্রিয়েট করেছে এবং লাস্ট যে ক্যান্ডেলটা বানিয়েছে সেই ক্যান্ডেলের এগেনস্টে কিন্তু আমরা ভলিউমটাকে খুব সুন্দরভাবে ইনক্রিজ হতে দেখেছি। তো স্টকটি যেহেতু সব দিক থেকে পজিটিভ দেখাচ্ছে, তার যে বক্স সেই বক্সকে ব্রেকআউট দেওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে, এখানে যদি ব্রেকআউট চলে আসে এবং এই বক্সের ওপরে অর্থাৎ মোটামুটি 214-র ওপরে যদি একটা স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলে আমরা ক্লোজিং পেয়ে যাই দেন এই স্টকটিতে কিন্তু নিয়ার ফিউচার ভালো একটা মুভ আমরা দেখতে পেতে পারি। এবং এটা যদি আমরা টার্গেট দেখতে চাই তাহলে কিন্তু একটা ভালো টার্গেট আমাদের জন্য এখানে আসতে পারে, সেটা হচ্ছে যদি আমরা এই জায়গার থেকে মেজার করে নিই এবং এটাকে যদি আমরা ওপরে শিফট করে দিই তাহলে আমাদের টার্গেটটা এখানে অলরেডি
পেরিয়ে চলে আসবে, সেটা মোটামুটি 255 টাকার কাছাকাছি টার্গেট চলে আসবে মিড টার্মের ভিউতে। কাজেই অ্যারোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্টকটিকে অবভিয়াসলি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, কারণ খুব ভালো ভলিউম ক্রিয়েট করছে এবং অনেক দিন একটা জোনে কনসলিডেশন করেছিল, সেই জোনটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে এবং ওই জোনটার কাছাকাছি কিন্তু স্টকটি এই মুহূর্তে স্টে করছে। নেক্সট স্টকে আসবো জুবলিয়ান্ট ইনগ্রেভিয়া। লাস্ট ট্রেডিং সেশনে 5.79% উপরে ক্লোজিং দিয়েছে। তো এই স্টকটি নিয়ে ডিসকাস করার আগে আরও একবার যে বিষয়টা বলার, সেটা হচ্ছে নেগেটিভ নিউজ কিন্তু আমাদের মার্কেটের জন্য একটা এসেছে, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে নেগেটিভ হতে পারে। জিডিপি ডেটা, সেই জিডিপি ডেটা যদি নেগেটিভ রিয়েক্ট করে মার্কেটে, দেন এই যে অ্যানালিসিস করা হচ্ছে, এই অ্যানালিসিসটা মেবি ইনভ্যালিড হয়ে যেতে পারে। কাজেই আগে মার্কেট কোন দিকে যাচ্ছে তার গতি প্রকৃতি দেখবেন, তারপরে কিন্তু ডিসিশন নেবেন। এটা আমি পার্সোনালি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি। এই স্টকটি এর আগে আমি অনেকবার ডিসকাস করেছি, অলরেডি আমার এখানে চার্ট ড্র করা রয়েছে। এখানে খুব সম্ভবত আমি স্টকটিকে প্রথম যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ওই 563 জোনের কাছাকাছি। তো এই মুহূর্তেও কিন্তু স্টকটিকে আমি যথেষ্ট একটা ভালো জায়গার মধ্যে দেখতে পাচ্ছি। প্রথমত স্টকটি এখানে একটা হাই লাগিয়েছিল 836-এর, দেন মার্কেট নেগেটিভ ছিল, সেখান থেকে আমরা লোয়ার লো বানাতে দেখছিলাম। তো যখন লোয়ার লো বানাচ্ছিল স্টকটি কিন্তু সাপোর্ট নিল একটা খুব সুন্দর জোনে এসে, সেটা হচ্ছে মোটামুটি এই জোনটা। এই জোনটা কিন্তু স্টকটির জন্য যথেষ্ট স্ট্রং একটা জোন, কারণ এখানে যখন ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা ব্রেকআউট দিয়েছিল তখন কিন্তু এই জায়গাতেই রিজেকশন আমরা পেতে দেখেছিলাম ব্রেকআউটের পর। দেন এখানে এই জোনটাকে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে এখানে দুবার সাপোর্ট নিল, সাপোর্ট দেওয়ার পরে এখানে সাপোর্ট নেওয়ার পরে কিন্তু এখানে একটা ভালো র্যালি দিয়েছিল। দেন মার্কেট যখন নেগেটিভ ছিল এখানে কিন্তু কাইন্ড অফ ডবল বটম বানালো সেম এই জোনটাতে এসেই, যেটা এই স্টকটির জন্য আমি পজিটিভ দেখতে পাচ্ছি। এবং এই ডবল বটম বানানোর পরে স্টকটি তার যে ট্রেন্ড লাইন ছিল সেই নেগেটিভ ট্রেন্ডকে, অর্থাৎ যে ট্রেন্ডে বারে বারে রিজেকশন পাচ্ছিল উপরের দিকে, এখানে একবার দুবার এখানে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্ট করে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এই ট্রেন্ডকে ব্রেকআউট করেছে এবং সেই সাথে আরও একটা জোনকে ব্রেকআউট করেছে, সেটা হচ্ছে এইখানে যে হাইটা বানিয়েছিল সেই হাইটাকেও কিন্তু ব্রেকআউট দিতে আমরা দেখেছি। এখন স্টকটি কোথায় রয়েছে? এখন স্টকটি রয়েছে তার আর একটা যে সুইং, সেই সুইংয়ের কাছাকাছি, অর্থাৎ 790-এর কাছে। তো যেহেতু লাস্ট ট্রেডিং সেশনে 6%-এর কাছাকাছি একটা মুভ দিয়ে ফেলেছে, যদি এখানে একটা পুল ব্যাক দেখায় এবং এই 750-এর কাছাকাছি জায়গাতে যদি স্টকটিকে পাওয়া যায়, তাহলে এই জায়গাটা একটা ভালো বাইং জোন হতে পারে বলে পার্সোনালি আমি মনে করি। আদারওয়াইজ যদি দেখা যায় স্টকটি এই 790-এর যে জোনটা রয়েছে এটাকে ব্রেক আউট দেওয়ার চেষ্টা করছে এবং ব্রেকআউট দিয়ে দেয়, দেন আমাদের কাছে নেক্সট টার্গেট কিন্তু তখন চলে আসবে এই জোনটা, মোটামুটি যেটা হাই বানিয়েছিল 736 ওই জোনটা, 836 ওই জোনটা। তো এই স্টকগুলিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে আমি কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দিচ্ছি না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।